বাংলাদেশে সেনা শাসন জারি করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় আপডেট, একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটা ইনশাআল্লাহ আমি করে যাব। গুলি লেগে পিছন থেকে লেগে গলার ঘাট দিয়ে এখানে বেরিয়েছে, তার কোনো চিকিৎসা হয়নি। সে একজন হাফেজ মাওলানা ছিল, আমাকে বারবার ইশারা দিচ্ছে, ওনার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। আমাদের উপর থেকে নির্দেশ আছে, এই কেন আমরা মেয়ে হয়ে কেন রাস্তায় এত নির্যাতিত হবো? হাজবেন্ডও হারাইলাম, শ্বশুর বাড়িও হারাইলাম। আমি জুলাই ফাউন্ডেশন এটা বলে আসছি, আল্লাহ যেন দ্বিতীয়বার কোনোদিন আমাকে ওই জায়গায় না নেওয়ায়। আমি কেন ডিসি অফিসে গিয়ে আমার কাবিন নামা এত কিছু দেখে, আমার বাচ্চা থাকা সত্ত্বেও আমি বারবার আমার কাবিন নামা দেখানো লাগে কেন বলেন? সম্মানিত দর্শক মণ্ডলী, এটা শুনে আপনি নিশ্চয়ই অবাক হবেন যে শুধুমাত্র হাফেজ আলেম হওয়ার কারণে জুলাই আগস্টের অভ্যুত্থানে শাহাদাত বরণ করা এক ভাইয়ের স্ত্রী তার যথাযথ মর্যাদা ও তার অধিকার বুঝে পাচ্ছেন না। অপরদিকে ইউনূস সরকারের ব্যর্থতার মুখে বাংলাদেশে ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে সেনা শাসন, দাবি ভারতীয় মিডিয়ার। কি চলছে তাহলে বাংলাদেশে, এ সংক্রান্তই বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। একে এই অবৈধ সরকারকে সরাতে হবে, বৈধ সরকার ফিরবে। লড়াইটা জারি রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। প্রয়োজনে এই সরকার যদি আমরা দেখি ব্যর্থতার দ্বার প্রান্তে যাচ্ছে, এদেরকে সরাই নতুন করে বিপ্লবী সরকার গঠন করতে হবে। দেশে গত 5 মাস ধরে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস বেশ কয়েকবার নিজের ব্যর্থতার দায়ভার স্বীকার করেছেন গণমাধ্যমে। ইতিমধ্যে বৈশ্বিক নানা চাপে পড়েছেন তিনি, যার প্রেক্ষিতে গঠন করা হচ্ছে 11 সরকার। তবে কি এবার ক্ষমতা ছেড়ে দিলেন ডক্টর ইউনূস? সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। ডক্টর ইউনূসের উপর ছাত্র জনতার অগাধ বিশ্বাস থাকলেও সংস্কারের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও দিন দিন নিজেদের অক্ষমতা ফুটিয়ে তুলেছেন তারা, যার প্রেক্ষিতে দেশ ও দেশের বাইরে থেকে ডক্টর ইউনূসের বিপক্ষে অবস্থান নিয়েছে রাজনৈতিকবিদরা। 1 বছরের বেশি একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে। কে সরকার বলে আমি তো রাজনীতি বুঝি না, তা রাজনীতি বুঝেন না, আইছেন কেন? আইছেন কেন? দায়িত্ব নিছেন কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়? এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন, অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী। আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারের অর্থের সমস্যা না, এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মানসিক সমস্যা হয়েছে। মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় আপডেট, একেবারে মিলিটারি শাসনের দোরগোড়ায় বাংলাদেশ। কেন এই কথা বলছি? কারণ দেশের জনগণ তারা রাস্তায় নেমেছেন, তাদের দাবি একটাই, আর দরকার নেই ইউনূসের প্রশাসন। তারা এখন চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। যারা ছাত্র উপদেষ্টা আছেন বিশেষ করে, তারা সেনা শাসনের কথা ঘুরে ফিরে করছে। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদী। একে এই অবৈধ সরকারকে সরাতে হবে, বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ, আওয়ামী লীগ কতটা চ্যালেঞ্জের মুখে, শেখ হাসিনা কতটা চ্যালেঞ্জের মুখে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সঙ্গে যাদের আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কিংবা তৃণমূল পর্যায়ের 1-to-1 কথা হচ্ছে, তাতে এই রিপোর্টের বাইরে কিছু আসেনি। যে সমন্বয়করা বারবার রাজুতে ডেকেছেন, তাদের মুখে জুতা মারার ঘোষণা, তাদের মুখে জুতা মারার মিছিল হয়েছে। সমন্বয়ক সার্জিস আলম সেই মিছিলকে, সেই স্লোগানকে আরো বেশি উস্কে দিয়ে সেনা মানে জরুরি অবস্থা জারি হয়েছে বাংলাদেশ। শেষমেশ হয়তো সেনা শাসনে আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে। গুলি লেগে পিছন থেকে লেগে গলার ঘাট দিয়ে এখানে বেরিয়েছে, তার কোনো চিকিৎসা হয়নি। সে একজন হাফেজ মাওলানা ছিল, আমাকে বারবার ইশারা দিচ্ছে, ওনার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। আমাদের উপর থেকে নির্দেশ আছে, এই কেন আমরা মেয়ে হয়ে কেন রাস্তায় এত নির্যাতিত হবো? হাজবেন্ডও হারাইলাম, শ্বশুর বাড়িও হারাইলাম। আমিও একজন ছাত্র, উনিও একজন ছাত্র, আমরা দুজনেই ছাত্র ছিলাম। তো আন্দোলনে প্রতিনিয়ত যাওয়া আসা হচ্ছিল, কিন্তু ওই দিন আমি বাসায় আসছি যখন উনি গুলি খায় 21শে জুলাই, তখন আমি বাসায় এসে পানি নেওয়ার জন্য এবং রেস্ট নেওয়ার জন্য 10 মিনিটের জন্য বাসায় আসছি। এর মধ্যে আমার হাজবেন্ড একটা মাদ্রাসা জব করে, সেইখান থেকে সে খাবার নিয়ে যাওয়ার সময় আমাকে ফোন দেয় যে আমি আসতেছি, তুমি কি আসবা কি বাসায়? খাওয়া দাওয়া করে বেরোবো নাকি আমরা পরে বেরোবো? বললাম না, তুমি যাও, খাবার আমি খেয়ে নিছি, আমি আসতেছি। আমি আর ওনাকে বললাম যে আপনার আসার দরকার নেই। তো তখন 21শে জুলাই দুপুর আনুমানিক
2:30 এই সময় সে গুলি খায়, ছাত্র আন্দোলনে সে গুলি খায়। তো সেই গুলি খাওয়া অবস্থায় আমি যখন যাই, তাকে একটিও মানুষ রাস্তা থেকে ধরেনি, কারণ সে গুলি খেয়েছে আন্দোলনে গিয়ে। যদি সে ধরে তাহলে সেও আইডেন্টিফাই হয়ে যাবে, সে একজনকে মানে গুলি অবস্থা একজনকে উদ্ধার করেছে। এই জন্য সে কোনো মানুষের হেল্প পায়নি। যাই হোক, আমি রাস্তা থেকে দুইজনকে ধরে, আমি একজন পুরুষকে তো আর নিজে একা একা কিছু করতে পারি না। তো সেক্ষেত্রে দেখা গেছে ওইখানে আমি যখন ড্যামরাই ছিলাম আর কি, যাত্রাবাড়ি, সেই জায়গায় অনেক হসপিটালে নেওয়া হয়েছে, ওনাকে কোথাও অ্যাডমিট নেয়নি, কারণ সে গুলি খাওয়া রুগী ছিল তার কারণে। তো দ্যাটস ওয়াই আমি এখানে ছিলাম, আমি পুরান ঢাকার মেয়ে, তো আমি ভাবলাম যে এত জায়গা না ধরে আমরা ঢাকা মেডিকেলে কেন চলে যাইনি। তো ঢাকা মেডিকেলে তাকে ভ্যান দিয়ে যখন নিয়ে আসতেছি, আমাদের পুলিশ দাঁড়া করাইছে, মানে বিভিন্ন, আমি নামগুলো বলতে চাচ্ছি না, আরো অনেক মানুষ এখানে আমাদের দাঁড়া করেছে। আমাদের লাশ নিয়ে আসতে দিবেন, আমাদের রুগীকে নিয়ে আমরা ট্রিটমেন্ট যেন না পাই, আমাদের নিয়ে আসতে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি অনেক মানুষের বুকের আমরা এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে পেয়েছি, যেখানে ছাত্র জনতার সাথে সাধারণ জনতা এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকও উপস্থিত ছিলেন, এবং অনেক ছাত্র শিক্ষকও শাহাদাতের অমীয় সুতা পান করেছেন। এমনই একজন হাফেজ মাওলানার স্ত্রী যখন তার স্বামীর মৃতদেহর ছবি নিয়ে জুলাই ফাউন্ডেশনে এসে উপস্থিত হয়েছেন, তখন তিনি বিড়ম্বনার শিকার হয়েছেন। তিনি তার ন্যায্য অধিকার বুঝে পাচ্ছেন না, ফলে তিনি কষ্টে বলতে বাধ্য হচ্ছেন যে স্বামী হারালাম, শ্বশুর বাড়ি হারালাম, সব হারালাম, আমরা কি পেলাম? যদি আমি এই আগস্টের মাধ্যমে, জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে স্বামীকে হারালাম, কিন্তু যারা এই জুলাই আগস্টের মূল কেন্দ্রে ছিলেন, তারা যখন সরকারের আসনে বসেছেন, তারা এখন আমাদেরকে ভুলে যাচ্ছেন, তাহলে আমরা কি বৈষম্যের শিকার নই? যে বৈষম্যের জন্য নিজের স্বামীকে হারালাম, সেই বৈষম্যের শিকার এখন আমরা নিজেরাই হচ্ছি। তাহলে বৈষম্য বাংলাদেশ থেকে বিদায় কিভাবে হলো? তাহলে তো যে বৈষম্য আগে ছিল, এখনও তো সেই বৈষম্যই রয়ে গেল। তাহলে আমরা এই স্বাধীনতা পেয়ে আমাদের লাভটা হলো কি? অপরদিকে ভারতীয় বিভিন্ন মিডিয়াগুলো অনবরত প্রচার করে যাচ্ছে যে বাংলাদেশে ইউনূস সরকারের ব্যর্থতার দায়ে সেনাপ্রধান ক্ষমতায় আসলে সমাসীন হয়েছেন এবং বাংলাদেশে মিলিটারি শাসন জারি হয়ে গিয়েছে। আসল বিষয়টা কি? আসল বিষয়টা হলো ভারতীয় মিডিয়াগুলো একরকম বাংলাদেশের নাগরিকদেরকে সব সময় আতঙ্কের ভিতরে রাখতে চায়, কারণ তারা বাংলাদেশকে কখনো এরকম স্বাধীনতা চায় না এবং চায়ওনি। তারা চায় তাদের গোলাম হয়ে থাক বাংলাদেশ, তাদের দাসের মতো হয়ে থাক বাংলাদেশ। তারা যে ফরমান জারি করবে, সেই ফরমান, সেই হুকুম অনুযায়ী বাংলাদেশ চলবে, এটাই তাদের মনের দাবি, এটাই তাদের হৃদয়ের দাবি। তাই তারা বিভিন্ন প্রকার গুজব ও প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের নাগরিকদেরকে এক প্রকার আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত ও এক প্রকার আতঙ্কের মধ্যে জীবনযাপন যেন তারা করে, সেটাই তাদের একমাত্র দাবি ও চাওয়া। কিন্তু বাংলাদেশের মানুষ এতটা বোকা নয় যে আপনারা যা প্রচার করবেন সেটাই তারা বিশ্বাস করে নেবে। কেননা যে জাতি একবার শিখে গিয়েছে, সে জাতিকে শেখানো এতটা সহজ নয়। যে যা ভুলভাল যা শেখাবেন তাই সে শিখে নেবে, তাই সে মেনে নেবে, এতটা বোকা এই জাতি আর নেই। যদি আপনারা এই জাতিকে বোকা ভেবে থাকেন, তাহলে আপনারাই বরং বোকার স্বর্গে বসবাস করছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটা আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।